19 শতকের শুরুর দিকে ভারতের বারোদার রাজা বাঘ আর সিংহের মাঝে লড়াইয়ের আয়োজন করেছিলেন। এ সময় তিনি সিংহের পক্ষে তৎকালীন 37,000 রুপি বাজিও ধরেছিলেন। কিন্তু যুদ্ধে হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, সিংহকে তো আমরা সকলেই বনের রাজা হিসেবেই বলে থাকি। তবে একটি বনে কিন্তু শুধুই সিংহ নয়, বরং বিচিত্র প্রজাতির অনেক প্রাণী বসবাস করে। এসব প্রাণীর মাঝে এমন কিছু প্রাণী রয়েছে যারা আকৃতিতে সিংহের চেয়েও বিশাল এবং শক্তিশালী। তাছাড়া বুদ্ধিমত্তাতেও সিংহের চেয়ে বহুগুণে গিয়ে। এরপরও সিংহকেই কেন বনের রাজা বলা হয়, তাই নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সিংহকেই কেন বনের রাজা বলা হয় এর যথার্থ উত্তর পেতে হলে আগে শ্রেষ্ঠত্ব পরিমাপের মানদণ্ড নিয়ে আলোচনা করতে হবে। জানতে হবে ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে কোনো প্রাণীকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো যেতে পারে। আসলে শ্রেষ্ঠত্ব পরিমাপের মাপকাঠি প্রসঙ্গ ও ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়। তাই সিংহকে বনের রাজা বলার কারণও বিভিন্ন মতামতের ভিত্তিতে ভিন্ন ভিন্নই হবে। তাই বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে সিংহের বনের রাজা হবার সম্ভাব্য কারণগুলো নিয়ে আলোচনা করা যাক। সাধারণত প্রাণী জগতে শ্রেষ্ঠত্ব পরিমাপের মানদণ্ডে অনেকেই কোনো প্রাণীর বুদ্ধিমত্তাকেই সবার আগে প্রাধান্য দেবেন। উন্নত বুদ্ধিমত্তা যে কোনো প্রাণীকে নিঃসন্দেহে শ্রেষ্ঠত্বের আসনে এগিয়ে রাখবে, এটাই স্বাভাবিক। তবে সিংহ কিন্তু বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নয়। শিম্পাঞ্জি, বানর ও শেয়াল সহ জঙ্গলের অনেক প্রাণী সিংহের চেয়েও যথেষ্ট বুদ্ধিমান। তাই বুদ্ধিমত্তায় যদি শ্রেষ্ঠত্বের প্রধান মাপকাঠি হতো, তাহলে নিশ্চিতভাবেই সিংহ বনের রাজা হবার দৌড়ে পিছিয়ে পড়ত। তাছাড়া কোনো প্রাণীর দৈহিক আকারও কিন্তু জঙ্গলের প্রভাব বিস্তারের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু জঙ্গলে তো সিংহের চেয়েও আরও অনেক বিশালাকার সব প্রাণীর বাস রয়েছে। যেমন ধরুন, একটি হাতির তুলনায় সিংহের আকার কিন্তু অনেক ছোট। একটি পুরুষ সিংহের ওজন যেখানে গড়ে 190 কেজি, সেখানে একটি এশিয়ান হাতির ওজন গড়ে 4000 কেজি, এবং আফ্রিকান হাতির গড় ওজন তো আরও বেশি, প্রায় 6000 কেজি। তাই দেখা যাচ্ছে বিশাল আকারের হাতিকে ছাড়িয়ে জঙ্গলের রাজা হওয়ার জন্য সিংহের দৈহিক আকারের তেমন বিশেষ কোনো অবদান নেই। এবারে সিংহের শক্তিমত্তার দিকে দৃষ্টিপাত করা যাক। বন্ধুরা, শক্তির দিক দিয়েও সিংহ কিন্তু বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী নয়। গন্ডার, হাতি, গরিলা কিংবা বাঘ এসব প্রাণী অবশ্যই সিংহের চেয়েও বেশি শক্তিশালী। একটি সিংহ যেখানে প্রতি বর্গ ইঞ্চিতে 650 পাউন্ডের কামড় বসাতে পারে, সেখানে একটি বাঘ প্রতি বর্গ ইঞ্চিতে 1050 পাউন্ডের কামড় বসাতে সক্ষম। এছাড়া বাঘ তার নিজের চেয়েও প্রায় 5 গুণ বেশি ওজনের শিকার ধরতে পারে। অন্যদিকে সিংহ নিজের দৈহিক ওজনের তুলনায় মাত্র দ্বিগুণ ওজনের শিকার ধরতে সক্ষম। একবার বাঘ আর সিংহের মধ্যে লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। 19 শতকের শুরুর দিকে ভারতের বারোদার রাজা বাঘ আর সিংহের মাঝে লড়াইয়ের আয়োজন করেছিলেন। এ সময় তিনি সিংহের পক্ষে তৎকালীন 37,000 রুপি বাজিও ধরেছিলেন। কিন্তু যুদ্ধে বাঘের কাছে সিংহটি হেরে যায়। ফলে রাজা এই বিশাল অঙ্কের টাকা হেরে গিয়েছিলেন। এবারে বাঘ আর সিংহের মাঝে কিছু তুলনামূলক তথ্য নিয়ে আলোচনা করা যাক। বাঘের পা সিংহের থেকে ছোট হয়ে থাকে, তাই কম সেন্টার অফ গ্র্যাভিটির কারণে বাঘ নিচু হয়ে ভারসাম্য ভালোভাবে বজায় রেখে আক্রমণ প্রতিরোধ করতে পারে। এছাড়াও লাফিয়েও সিংহের চেয়ে বাঘ অনেক উঁচুতে আক্রমণ করতে পারে, কিন্তু সিংহ এমনটি করতে পারে না। তাই সিংহ বাঘের মতো 2 পায়ে দাঁড়িয়ে আক্রমণে ততটা সক্ষম নয়। বাঘের মস্তিষ্কের আকারও সিংহের চেয়ে প্রায় 16% বড়। বন্ধুরা, শুনতে আশ্চর্য লাগলেও মজার ব্যাপার হলো, সিংহকে বনের রাজা বলা হলেও সিংহ কিন্তু মোটেও বনে বাস করে না। আফ্রিকার সাহারা মরুভূমির সাভানা অঞ্চলে কেবল এদের বসবাস রয়েছে। সিংহ বলতে মূলত সবসময় আফ্রিকান সিংহকেই বোঝানো হয়ে থাকে। তবে আফ্রিকার বাইরেও সামান্য কিছু সিংহের বাস রয়েছে। রাজা হওয়ার জন্য যে বিষয়টা সিংহকে সবচেয়ে এগিয়ে রেখেছে সেটা হলো তার চেহারা। সিংহের কোমর পর্যন্ত বিস্তৃত কেশর যেন তার রাজকীয়তারই জানান দিয়ে থাকে। নিঃসন্দেহে কোমর পর্যন্ত বিস্তৃত কেশরের কারণে জঙ্গলের যে কোনো প্রাণীর চেয়ে সিংহের চেহারাই বেশি রাজকীয় বলে মনে হয়। সেই সাথে সিংহের চলাফেরাতেও বেশ একটা রাজকীয় ভাব রয়েছে। সিংহের ভয়ডরহীন চাহনি ও চলাফেরা নিঃসন্দেহে একটি রাজকীয় বৈশিষ্ট্য। এছাড়াও এদের গর্জনও জঙ্গলের অন্য যে কোনো প্রাণী থেকে আলাদা। এক একটি সিংহের গর্জন প্রায় 8 কিলোমিটার দূরে থেকেও শোনা যায়। গর্জনের মাধ্যমে সিংহরা অন্যদেরকে নিজেদের সীমানার জানান দিয়ে থাকে। তাই রাজকীয় গর্জন কিংবা হুঙ্কার সিংহের পশুরাজ হওয়ার পেছনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এগুলো ছাড়াও সিংহ বনের রাজা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় কারণ হলো এদের পরিবারতন্ত্র। এরা খুবই সামাজিক একটি প্রাণী এবং এরা দল বেঁধে বসবাস করতেই বেশি পছন্দ করে। সিংহের এক একটি দলকে বলা হয় প্রাইড। এক একটি প্রাইডে প্রায় 30টির মতো সিংহ থাকে, যার মাঝে 3 থেকে 4টি পুরুষ সিংহ, 10 থেকে 15টি স্ত্রী সিংহ এবং বাকিরা সব সিংহ শাবক হয়ে থাকে।
খাদ্য, পানি ও শিকারের উপর নির্ভর করে প্রাইডগুলোতে সিংহের সংখ্যার কম বেশি হয়ে থাকে। শিকার ও পানি বেশি হলে দলের আকার বড় হয় এবং কম হলে দলের আকারও ছোট হয়ে থাকে। একজন রাজার যেমন নির্দিষ্ট রাজ্য থাকে, তেমনি একটি প্রাইডেরও একটি নির্দিষ্ট এলাকা থাকে। এই নির্দিষ্ট এলাকাগুলো প্রায় 100 বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। অন্য কোনো সিংহের দল যাতে তাদের সীমানায় ঢুকতে না পারে, সেজন্য প্রাইডে থাকা পুরুষ সিংহরা এলাকার সীমানা রক্ষার কাজ করে থাকে। পুরুষ সিংহ শাবককে একটি নির্দিষ্ট সময় পর তার বাবার এলাকা ত্যাগ করে একটি নতুন এলাকায় আক্রমণ চালিয়ে নিজের জন্য নতুন সীমানা প্রতিষ্ঠা করতে হয়। ইতিহাসে দেখা যায় মানুষের রাজা বাদশাদের সাথে ভোগবিলাসের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। সিংহের প্রাইডেও এই ব্যাপারটির দেখা পাওয়া যায়। সাধারণত দলের স্ত্রী সিংহরাই শিকার ধরার কাজটি করে থাকে। তবে শিকার স্ত্রীরা করলেও খাওয়ার বেলায় প্রাইডের নেতা পুরুষ সিংহই প্রথম অধিকার ভোগ করে থাকে। তাই শিকারের পর প্রথমে পুরুষ সিংহ তার আহার শেষ করে, তারপর বাকি অংশ স্ত্রী সিংহরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তাই সিংহের পরিবারের এই প্রথা নিশ্চিতভাবে রাজতন্ত্রের ব্যাপারটিকেই উপস্থাপন করে। আর এই রাজকীয় পরিবারতন্ত্র জঙ্গলের অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। একজন রাজার বেশভূষা ও পরিবারতন্ত্র সিংহের মধ্যেই প্রবলভাবে ফুটে উঠেছে বলেই হয়তো প্রাচীনকাল থেকেই রাজা বাদশারা তাদের রাজকীয় পতাকায় সিংহের অবয়বই ব্যবহার করেছেন। আমাদের ভারতীয় উপমহাদেশেও যেখানে সিংহের চেয়ে বাঘ সহজপ্রাপ্য ও জনপ্রিয়, সেখানেও রাজাদের রাজকীয় পতাকায় বাঘের চেয়ে সিংহের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। সেজন্যই হয়তো প্রাচীনকাল থেকেই মানুষের মুখে মুখে বনের রাজা হিসেবে সিংহের নামই চলে এসেছে। তবে বন্ধুরা, সিংহদের নিজেদের মধ্যে কিন্তু কোনো রাজা নেই। একটি প্রাইডের সকল পুরুষ সিংহই সমান অধিকার ভোগ করে। তাই রাজা প্রজা জাতীয় কোনো শ্রেণী বিভাজন কিন্তু এদের নিজেদের মাঝে নেই। এদের এমন জীবনধারাটা নিছকই একটি প্রাকৃতিক নিয়ম ছাড়া আর কিছুই নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।